আর শিলিগুড়িতে দেখুন হকার উচ্ছেদ, সে হকার উচ্ছেদ, দোকান উচ্ছেদ, সেই সব করতে গিয়ে মেয়র পরিষদই বাধা দিলেন পুরসভাকে। শিলিগুড়ি পুরসভাকে মেয়র পরিষদ বাধা দিলেন। দেখুন শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডে চম্পাশাড়ি মোড়ে সরকারি হিসাবে যেভাবে হবে সেটা করে দেখ, তারপরে করে দেওয়ার পরে আমি নিজে দাঁড়া থেকে সব ভাঙে দেবো। কাউকে লাগবে না আপনাদের না, সরকারের 1 টাকা খরচা করতে লাগবে দোকান ভাঙার জন্য। পরিষ্কার হিসাবে এত জমি দেখানো করে কেন এখনো কর্পোরেশনে নামা হয় নাই? ছেলে খেলা পায়ে গেছে সবাই। না রাস্তা অবরোধ হবে, না কাউকে গালাগালি হবে, না ঝগড়া হবে। আইন আইনের মতো চলবে, আমি আমার মতো কাজ করবো। আইন আইনের মতো চলবে, আমি আমার মতো কাজ করব। কে? দিলীপ বর্মন পার্থ মুখ্যমন্ত্রী পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন এবং হকারদেরকে যাতে পুনর্বাসন দেওয়া যায় সেটাও বলেছিলেন। তারপরেও উনি কেন বলছেন যে এই সব কাজ করা যাবে না, ছেলে খেলা হচ্ছে? একেবারেই তাই। আজকে যখন দিন দুয়েক আগেই কিন্তু এই চম্পাশাড়ি ব্যবসায়ীদের নোটিশ পাঠায় শিলিগুড়ি পুরসভা, তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারা সরেননি। উল্টে যখন আজ পুরসভা অভিযান চালাতে যায় সেই সময় কিন্তু বাধার মুখে পড়তে হয় এবং যার নেতৃত্বে খোদ মেয়র পরিষদ এবং এই তৃণমূল পরিচালিত বোর্ডের এক তৃণমূল কাউন্সিলরের বাধা স্বাভাবিকভাবেই কিন্তু পুরো পরিষেবা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও মেয়র সাহেব জানিয়েছেন তিনি সরকারি নির্দেশ মতোই কাজ করবেন, কিন্তু আজ যখন পুরসভার কর্মীরা সেখানে যান সেখানে বাধার মুখে পড়তে হয় এবং এই যে ক্রীড়া বিভাগের মেয়র পরিষদ তৃণমূল কাউন্সিলর 46 নম্বরের ওয়ার্ডের সেই দিলীপ বর্মন তিনি পরিষ্কার জানিয়ে দেন আগে হকারদের পুনর্বাসন দিতে হবে, তারপর হকার উচ্ছেদ হবে। তার আগে কোনো রকম হকার উচ্ছেদ হবে, তাতে যদি তার এই কাউন্সিলর পদ যদি খোয়া যায় তা যাক, কিন্তু তিনি এই যে মেয়র পরিষদ এরকম করলেন, মেয়র খোদ মেয়র তিনি কি কোনো পদক্ষেপ করবেন? তিনি কি কোনো ব্যবস্থা নেবেন? মেয়র পরিষ্কার জানিয়েছেন, কে কি বললো আমি জানি না, কিন্তু যে মুখ্যমন্ত্রী যার নির্দেশ রয়েছে, রাজ্য সরকারের যা নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই তারা চলবেন। আজ হয়তো ফিরে আসতে হচ্ছে পুরসভা কর্মীদের বাধার মুখে পড়ে, আবারও তিনি সেই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন। তবে যেইভাবে উন্নয়নের কাজে এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বিশেষ করে এই হকার যে ফুটপাত দখল হয়ে যাচ্ছে বা সরকারি জমিতে বেআইনিভাবে দোকানঘর গড়ে হচ্ছে, কোনো কিছু বরদাস্ত করা সবই কিন্তু ধীরে ধীরে গুড়িয়ে ফেলা হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলোচনা করেই এই চম্পাশাড়ি সমস্যার সমাধানও তিনি করবেন, ভাব জানিয়ে দিয়েছেন মেয়র গৌতম দেব। আগে জায়গা দেখানো আছে, সরকার সেই জায়গায় একবার করো, সরকারি হিসাবে যেভাবে হবে সেটা করে দেখ, তারপরে করে দেওয়ার পরে আমি নিজে দাঁড়া থেকে সব ভাঙে দেবো। কাউকে লাগবে না আপনাদের না, সরকারের 1 টাকা খরচা করতে লাগবে দোকান ভাঙার জন্য। মেয়র পরিষদ কি দাবি করছেন দেখুন। দোকান ভাঙুক, ডেভেলপের জন্য রাস্তা বড় করতে লাগবে, ডেভেলপের জন্য অনেক কিছু করতে লাগবে, কিন্তু মানুষকে মেরে না, আগে মানুষকে বাঁচাতে হবে, তারপরে ডেভেলপ। শিলিগুড়ির মানুষ যখন পৌর নিগমকে তৈরি করেছে, তো পৌর নিগমকেও চিন্তা করা দরকার যে শিলিগুড়ির মানুষকে বাঁচাতে হবে। 11.5 বিঘা জমি খালি করেছি, আজকে 2 বছর হয়ে গেল, কর্পোরেশনের হাতে এখনো লেখাপড়ি করা হয়নি কেন? এটা কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে। আমি যতদিন বেঁচে আছি আগেও লড়াই করেছি, আজকেও লড়াই করব। তাতে যদি দল মনে করে যে এই লড়াইটা আমার ভুল, তাতে দল আমাকে বাদ দিয়ে দিক, কাউন্সিলর থেকে বাদ দিয়ে দিক, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি মাথা বেঁধে নিই মানুষের জন্য। আর গৌতম দেব কিন্তু কড়া মনোভাব দেখালেন। সরকারের 1 টাকা খরচা করতে লাগবে দোকান ভাঙার জন্য। কে কি বলেছে আমি জানি না, আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, যথা সম্ভব মানুষকে আমরা পুনর্বাসন দেব। জোর করে করতে চাই, আমার আলাপ আলোচনা হবে, আমি কথা বলেছি, আলাপ আলোচনা করে আমরা যা ব্যবস্থা নেব। এবার চলে যাব হাবড়া হাসপাতালে, একটা ভাইরাল ভিডিও দেখাবো। অ্যাম্বুলেন্স চালকরা দেখুন জমিয়ে জুয়া খেলছেন, একদম অ্যাম্বুলেন্স চালকদের জমিয়ে জুয়া খেলার ছবি হাবড়া হাসপাতালে এইভাবে চলছে। অ্যাম্বুলেন্স চালকদের জুয়া, ছবিতে হাজার হাজার টাকা দেখা যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এরকম কি রোজই চলে? কোন জায়গাটায় হয় হাবড়া হাসপাতালের এই খেলা?
দেখো, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল সেখানে একেবারে এমার্জেন্সির পাশেই, অর্থাৎ সেখানে একটি ঘরের মধ্যে প্রতিনিয়ত রাত হলেই সেখানে জুয়ার আসর বসে, এবং সেই জুয়ার আসর কারা বসায়? ওই এলাকা, এই হাসপাতালে যে সমস্ত সরকারি এবং বেসরকারি যারা রোগী নিয়ে যায়, অর্থাৎ অ্যাম্বুলেন্স চালক, তারা এখানে জমিয়ে জুয়া খেলে এবং সেখানে বান্ডিল বান্ডিল টাকা, 500 টাকার নোট, সেখানে সেই জুয়ার আসর বসছে প্রতিনিয়ত। এবং এলাকা সেই সময় যদি কোনো মানুষ, অর্থাৎ যারা রোগী অসুস্থ হয়ে অন্য কোনো জায়গায় রেফার করা হয়, তারা কিন্তু নিয়ে যান না, তার কারণ সেই সময় জুয়ার আসর আগে মত্ত অবস্থায় থাকে, ফলে কোনো পেশেন্ট কাউকে নিয়ে যাওয়া যাবে না। জুয়া খেলা শেষ হবে, রাত শেষ হবে, তারপর তারা আবার যাবে। চালকরা ওই জুয়া ফেলে যেতে চান না। আমি আসবো জিয়াউল, হাসপাতাল সুপার কি বলছেন একবার দেখাবো। এটা আমার গোচরে কখনো আসেনি, অন্তত আমি থাকাকালীন আমার চোখের সামনে কিছু দেখতে পাইনি। কিন্তু এতটা সম্ভব না যে এত বড় ক্যাম্পাস কোথাও কিছু যদি হয়েও থাকে, আইসি সাহেব হোক বা চেয়ারম্যান সাহেব, আমরা নিজেরা কথা বলে যাতে তার ব্যবস্থা নেওয়া হয়, বা ক্যাম্পাসে যাতে এরকম অনৈতিক কাজকর্ম না চলে, ডেফিনেটলি সেটা নিয়ে কথা হবে। আগে আমি খবর নেব, তারপর আইসি সাহেবের সঙ্গে কথা বলবো, প্রশাসনের সঙ্গে কথা বলে ডেফিনেটলি যদি কিছু হয়ে থাকে তার এগেনস্টে ওরা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আরো একবার চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, এই ভাইরাল ভিডিও না হলে পরে তাহলে আর গোচরে আসতো না, নজরে আসতো না। দেখো, ইতিমধ্যেই আর কি এই হাসপাতালের সুপারের স্পষ্ট দাবি যে তিনি সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ সিসিটিভি খতিয়ে দেখবেন, কিন্তু কিভাবে কারা রাতের অন্ধকারে এখানে খেলছেন তার কাছে কোনো খবর নেই। তিনি অবশ্যই আইনত ব্যবস্থা নেন এবং আজকে রাতের মধ্যেই সেই পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি পুরো আর কি হাসপাতালে কোথায় কোথায় খেলা হচ্ছে, কেন কাদের অগোচরে খেলা হচ্ছে, কারা খেলছেন সেটা তিনি খতিয়ে দেখবেন, এবং যদি দোষ প্রমাণিত হয় যে সমস্ত এই অ্যাম্বুলেন্স চালক, তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, হাবড়া পৌরসভার চেয়ারম্যান, তিনিও স্পষ্ট করে দিয়েছেন যে যারা এর সঙ্গে যুক্ত অবশ্যই চিহ্নিত করে আইনত ব্যবস্থা। পুরো চেয়ারম্যান কি বলছেন এবং এদের বিরুদ্ধে কি পদক্ষেপ করে, জিয়া তোমার মাধ্যমে আমরা নজর রাখবো। আমি এই বিষয়ে সুপারের সাথে কথা বলবো, আমি সিসি ক্যামেরা সার্চ করতে বলবো, যদি এই ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতাল চত্বরে কোনো অবৈধ কাজ আমরা কোনো অবস্থায় হতে দেব না, তার জন্য প্রশাসনকে আমি বলবো তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, এবং সুপারকেও বলবো যে কারা এটা করছে তাকে চিহ্নিত করুন, যারা আগামী দিনে তারা হাবড়া হাসপাতালের ভেতরে থাকতে না পারে তার ব্যবস্থা আমরা করব। তবে বিজেপি রাজনৈতিক দল রাজনীতির ময়দান ছাড়তে রাজি নয়, এ নিয়েও কটাক্ষ করেছে বিজেপি। যাদের কথা বলছেন এরা তো তৃণমূলেরই লোক, পৌরসভা থেকে তৃণমূলের লোকরাই তো চাকরি পেয়েছে, আর তৃণমূলের লোকরাই ওখানে বসে বসে জুয়া খেলছে। প্রশাসন এটা যদি দেখে তাদের চোখ বন্ধ করে রাখে, এর থেকে লজ্জার কোনো কিছু নেই। আজকে এখানে বসে জুয়া খেলছে, কালকে মদ খাবে, কালকে এখানে এত মহিলারা থাকে রাত্রিবেলায়, কালকে তো কোনো শিলাতনের কেস হবে। এর দায় কি তাহলে প্রশাসন নেবে? এর দায় কি তাহলে তৃণমূল সরকার নেবে? এর থেকে নিন্দাজনক ঘটনা আর কিছু হতে পারে না। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মানুষের জ্ঞানগম্যি, ধ্যান ধারণা কোন জায়গায় পৌঁছেছে, সেন্স দেখছেন। হ্যাঁ, ১,৫০০ গাছ কম নয়, ১,৫০০ গাছ কাটা পড়লো। সরকারি প্রকল্পের গাছ এগুলো লাগানো হয়েছিল, স্বনির্ভর গোষ্ঠী লাগিয়েছিল। প্রথমে সাধারণ মানুষ, তারা কি বলছেন দেখুন। গাছগুলো রাতের আঁধারে কি করে কে কেটে নিয়ে গেল সেটা বলতে পারবো, কিন্তু গাছটা লুট হয়েছে। সরকারি গাছ ছিল, 100 দিনের প্রকল্পে হরিণাবাদার একটি গ্রুপ তারা লাগিয়েছিল। আমি শুধু এটাই ভেবেছিলাম যে পঞ্চায়েত থেকেই কাটাচ্ছে, তাই আমিও গুরুত্ব দিই, আমি আমার নিজের কাজে চলে গিয়েছিলাম। পরে আমি এমনি লোকের মুখে বা মেম্বারের মুখে শুনতে পাচ্ছি যে না, পঞ্চায়েত কোনো পারমিশন দেয়নি, বিনা পারমিশনে গাছটা কেটেছে, কিন্তু কে কেটেছে না কেটেছে সেটা আমি জানি না। চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, ১,৫০০ গাছ কম নয়, যথেষ্ট বড় বড় গাছ একদিনে কাটা হতে পারে না। এই কয়েক দিন ধরে কে কাটলো, কারা কাটলো? একেবারে যেমনটা তুমি বলছো, কে কাটলো কারা কাটলো সেই প্রশ্নের উত্তর কিন্তু স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের কাছেও নেই এবং পঞ্চায়েতের কাছেও নেই। পঞ্চায়েত অবশ্য এই ঘটনা চেপে যাওয়ার মতনই করেছে, কেননা তারা এই ঘটনা ঘটে যাওয়ার পর স্বয়ংসেবী গোষ্ঠী, স্বয়ংবর দলের মহিলারা যখন তাদের জানিয়েছিলেন যে গাছ কাটা হয়েছে, তারপর তারা থানায় একটা অভিযোগ করতে হয় সেটাও জানেন না। তারা দাবি করছেন এরপর অভিযোগ করা হবে। ১,৫০০ গাছ কেটে ফেলা হলো এবং বহু মূল্যবান গাছ এবং সরকারি জমিতে লাগানো এমন একটা গাছ, যেখানে বাঁকুড়ার অন্দা ব্লকের এই বেন্দিপুর গ্রাম পঞ্চায়েতের যে দাতিনা গ্রামে, সেই দাতিনা গ্রামের স্থানীয় পুকুরের পাড়ে লাগানো হয়েছিল এবং ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে এই গাছ লাগানো হয়েছিল। ১০০ দিনের প্রকল্পে বাঁকুড়ার ওন্দায় এইভাবে লাগানো গাছ কেটে ফেলা হলো। আর
পঞ্চায়েত বা স্বনির্ভর গোষ্ঠী তারা কেউ জানেন না। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কি বলছেন দেখাবো, তারপরে আবার আসবো তোমার কাছে। 8 বছর ধরে গাছ না আগুলে রাখলাম, সে গাছ না চুরি মতো কেটে নিয়েছে। পঞ্চায়েত লোক কি না জানে? আর এটা পঞ্চায়েতের লোক তো তদন্ত করছে নাই যে গাছগুলো সত্যি কে কেটেছে না কেটেছে, সেগুলো কোনো দেখছে না ওরা। আর আমাদের উচিত প্রাপ্য যদি না আমরা পঞ্চায়েত চাবি দেবো। পঞ্চায়েত প্রধান তিনি অস্বীকার করছেন। কি হচ্ছে আমরা জানি না যখন রাতের অন্ধকারে তার গাছটি বসে পাহারা দিতে পারবো কিনা পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের স্টাফরা। হয়তো গোষ্ঠীদের এটা দেখা উচিত ছিল। ওরাও কারো নাম বলতে পারেনি, এখনো পর্যন্ত বলেনি। তা নাহলে হয়তো একটা ব্যবস্থা হলেও হতে পারতো, কিন্তু বলেনি যখন আর তো কিছু করার নেই। আমাদের কোনো অনুমতি নেয়নি, আমাদের কোনো রেভিনিউ দেয়নি পঞ্চায়েতে। আমরা গাছটা কাটবো বললে আমরা সব প্রসিডিউর অনুযায়ী আমরা গাছ কাটি। আবার চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, এটা হতে পারে পঞ্চায়েত কিছু জানে না? এতদিন ধরে গাছগুলো কাটা হলো, লক্ষ লক্ষ টাকার গাছ। একেবারে তুমি যেমনটা বলছো পঞ্চায়েত কিছু জানে না, এই কথা মানতে চাইছেন না স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারাও। তারাও দাবি করছেন যে পঞ্চায়েতের যোগসাজতেই এই গাছ কাটা হয়েছে এবং পঞ্চায়েত যে অভিযোগ করার ক্ষেত্রে বা তদন্ত করার ক্ষেত্রে এই গাছকে কেটেছে বা রাতের অন্ধকারে যদি কাটাই হয়েছে, কে বা কারা কেটেছে, কার মদতে কেটেছে, সেই ঘটনাও কিন্তু যাতে না ঘটে সেই কারণে অভিযোগও করেনি, এমনটাও অভিযোগ করছেন স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা। তারা দাবি করছেন যে এই যে হরিণাবাদা গ্রামের যে 3টি স্বনির্ভর গোষ্ঠী করেছিল তাদেরকে দিয়েই এই 45 জন মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই গাছগুলি রক্ষণাবেক্ষণ করার। সেই রক্ষণাবেক্ষণের জন্য টাকা বরাদ্দ ছিল এবং তার পাশাপাশি যখন গাছ কেটে ফেলা হবে তখন সেই টাকার যে লাভাংশও কিন্তু কিছু অংশ পাইতো তারা। সেই কারণেই তারা অভিযোগ করছেন যে পঞ্চায়েতের মদতেই এই গাছ কেটে ফেলা হয়েছে এবং যে লাভাংশের কথা বলা হয়েছিল সেটা থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, যেখানে স্থানীয় একটি উৎসবে 1,500 গাছ। যখন পরিবেশ নিয়ে সবাই সরব, যখন এই সবুজ বাঁচানো নিয়ে সবাই সরব, সেখানে 1,500 গাছ কাটা পড়লো, কেউ জানলো না। নিশ্চয়ই স্থানীয় প্রশাসন বা উচ্চ স্তরের প্রশাসন তারা খতিয়ে দেখবে, পদক্ষেপ করবে। আমরা কিন্তু ছাড়বো না বিষয়টা প্রিয়ব্রত, আমরা দেখাতে থাকবো। তবে আবার এখানে বিজেপি রাজনীতি শুরু করবে। কি বলছেন অমরনাথ শাখা বিধায়ক দেখুন। গোষ্ঠী গাছ লাগায়, গোষ্ঠী তার একটা পার্সেন্টেজ পায়। কখন গাছ লাগায়, কখন রাতের অন্ধকারে কেটে বিক্রি হয়ে যায়, সবাই যেন বলে জানি না। এই ছোট ঘটনা, যিনি প্রধান সেও বলছে আমি জানি না কবে গাছ কাটা হয়ে গেছে, তার কোনো রেশিও জমা পড়েনি, কারণ এটা চোরের দল। আমি পুলিশ প্রশাসনকে বলবো এই ঘটনায় তদন্ত করে প্রকৃত দোষীদের যাতে শাস্তি হয় তার আবেদন রাখছি। রেশন বন্টন দুর্নীতিতে তদন্তে আবার সক্রিয় ইডি। কোথায় কোথায় গেল সব দেখাবো, থাকতে হবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। ফের রেল দুর্ঘটনা, ফের দুর্ঘটনার কবলে পড়েছে দূরপাল্লা ট্রেন। আজ 7 সকালে, কাল মাঝরাতে বলা যায় এই ট্রেন দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। রাজারহাট স্টেশন এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। সকাল থেকেই উদ্ধার কাজ চলে। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত। ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন দুর্ঘটনা। আগেই লাইনচ্যুত হয় টাটগামী মালগাড়ি।
বেলাইন এই মালগাড়িতেই ধাক্কা হাওড়া মুম্বাই মেলে। দুর্ঘটনায় বেলাইন মেল ট্রেনের 18টি কামরা। এই নিয়ে গত 2 মাসে 3টি ট্রেন দুর্ঘটনা। পরপর ট্রেন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। 39 मिनट हो रहा था तब सडनली पूरा ट्रेन हिल गया, समझे ना? मैं भी बैठा हुआ था, मैं खड़ा था, फेंका गया। फेंका जाने के बाद 2-3 बार उठने का कोशिश, जब तक तो गाड़ी समझ ली एक के ऊपर एक ये हो रहा, गाड़ी का जो कंडीशन है। तो उसके बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल हो गई। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और रात काफ़ी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। मैंने इस आपका 6 से देख रहा सब गाड़ी ड्रिल हो गई, जबकि एसी का तो बहुत बुरा ही हाल है और लोग काफ़ी इंजर्ड थे। यही देख कहाँ उन लोगों को फिलहाल यहाँ पर कब सहायता टीम पहुँची? कारण ड्रिल होने का कारण है कि डाउन लाइन में NJB सिटी मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था, उसी